সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পাবলিক পার্লামেন্ট 2017-এর উদ্বোধনী অনুষ্ঠানের আজকের এই প্রতিযোগিতায়। আমাদের আজকের যে উদ্বোধনী প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার যে বিষয়টি নির্বাচন করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার কীরকম হওয়া দরকার, এবং সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আজকে যে প্রস্তাবটি করা হবে, প্রস্তাবটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট। এবং এর বিরোধিতা করার জন্য আজকে অন্য যে পক্ষ রয়েছে তারা নিশ্চয়ই তাদের যুক্তি উপস্থাপন করবে। আমরা জেনে নিই আমাদের আজকের যে সরকারি দল তারা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসাবে রয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল জগন্নাথ ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শাকিল আহমেদ, মাননীয় মন্ত্রী আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত সঞ্জিদা আক্তার শম্পা, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য মুশফিকুর মুজাহিদ। অন্যদিকে আজকের এই মক পার্লামেন্টের বিরোধী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ তানভীর নিয়াজ শাকিল, মাননীয় বিরোধী দলীয় উপনেতা তানিয়া সুলতানা এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাভিদ আঞ্জুম। আজকের এই প্রতিযোগিতায় যে চারজন বিচারক বিচার কার্য সম্পাদন করবেন, প্রত্যেকেই প্রাক্তন বিতার্কিক, একসময় ডিবেট করেছে। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সাথে রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, প্রাক্তন বিতার্কিক, লেখক ও সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, পাবনা ক্যাডেট কলেজ। রয়েছেন ডক্টর এস এ মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক, উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। আরও রয়েছেন জনাব রুবায়েত ফেরদৌস, প্রাক্তন বিতার্কিক ও সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। সবশেষে আরেকজন বিচারক রয়েছেন জনাব মাইনুল আলম, প্রাক্তন বিতার্কিক, কূটনৈতিক সম্পাদক, দৈনিক ইত্তেফাক। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই মক পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ, অত্যন্ত সজ্জন ব্যক্তি ডক্টর আকবর আলী খান প্রধান অতিথি হিসেবে আজকে আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন যিনি বাংলাদেশের একজন প্রধান শিল্পোদ্যোক্তা, ব্যাংকিং সেক্টরে যার অবদান অনেক রয়েছে, বিশিষ্ট ব্যাংকার, যিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ সবুর। তিনি আজকে বিশেষ অতিথি হিসাবে রয়েছেন। আমরা আমাদের দুজন অতিথির বক্তব্য শুনবো একেবারেই প্রতিযোগিতার শেষে। শুরু করছি আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান করছি এই ছায়া সংসদের যারা সরকারি দল হিসেবে এসছে, জগন্নাথ ইউনিভার্সিটির মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা ছায়া সংসদের শাকিল আহমেদকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা শাকিল আহমেদ। আপনার অনুমতিক্রমে এই মহান সংসদে যে প্রস্তাবটি আমি উত্থাপন করছি সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট। সরাসরি আজকের যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবের যেই বিশেষ শব্দগুলো সংজ্ঞানের দাবি রাখে সেগুলো সংজ্ঞান করে যাচ্ছি। সুষ্ঠু নির্বাচন বলতে আমরা এমন একটি নির্বাচনকে বোঝাচ্ছি যেটি হবে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন। নির্বাচনকালীন সরকার বলতে আমরা বোঝাচ্ছি নির্বাচনকালীন অন্তর্বর্তী সময়ে বৃহৎ, প্রধান এবং এর আগেও নির্বাচিত হয়েছে এমন সদস্যদের মাধ্যমে এবং এমন দলগুলোর সমন্বয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি অন্তর্বর্তী সরকার। এবং বর্তমান সরকার বলতে আমরা বোঝাচ্ছি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি সরকার নির্বাচনকালীন সময়ে যার পরিধি কমে যাবে এবং শুধুমাত্র রুটিন ওয়ার্ক করবে, অর্থাৎ বর্তমান সরকার 2014 সালে নির্বাচনটি করেছিল সেই ফর্মুলার আওতায় বর্তমান সরকারকে আমরা বোঝাচ্ছি। এবং যথেষ্ট বলতে আমরা বোঝাচ্ছি যে সেই সরকারটি একটি সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম এবং তার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। আজকে বিরোধী দল বা অন্যান্য প্রধান দল যারা কিনা নির্বাচনকালীন সরকারের কথা বলছে, তারা বলছে যে নির্বাচনকালীন একটি সরকার দিতে, কিন্তু আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল যে এটি অসাংবিধানিক এবং সেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে বা নির্বাচিত একটি সরকার থাকে না। আজকে যদি আমরা বিএনপির অবস্থান দেখি বা বিএনপি বা অন্যান্য যে 20 দল যারা 2014 নির্বাচনে আসেনি তাদেরকে যদি নির্বাচনকালীন সরকারে আমরা অংশগ্রহণ করতে দেই তাহলে দেখা যাবে সেটা অসাংবিধানিক হয়ে যাবে, কারণ তারা কিন্তু 2014 সালে নির্বাচনে আসেনি এবং নির্বাচিত না। আবার আমরা যদি নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে একটি নির্বাচনকালীন সরকার করতে চাই তাহলে সেখানে 20 দলের অংশগ্রহণের সুযোগ থাকে না। তার মানে কি, সেখানে একটি বিশাল জটিলতা সৃষ্টি হয়। সেই জটিলতায় না গিয়ে আমরা চাচ্ছি যে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন যে রয়েছে তার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন করতে। মাননীয় স্পিকার, একটি ব্যাপার লক্ষ্য করুন। আমরা একটা প্রশ্ন, আচ্ছা, আপনার প্রশ্নই করুন। বর্তমান নির্বাচন কমিশন ঘোষণার পরে একটি বৃহত্তর রাজনৈতিক দল যেখানে এর সরাসরি বিরোধিতা করছে এবং বলছে যে আপনি অতি শীঘ্রই নিজ উদ্যোগে পদত্যাগ করুন, সেখানে আপনি কিভাবে নিশ্চিত করবেন এটি সুষ্ঠু নির্বাচন?
মাননীয় স্পিকার, বর্তমান তারা যে দলটির কথা বলছে যে সরাসরি বিরোধিতা করেছে, এটা কিন্তু সত্য নয়। কারণ আমরা দেখেছি যে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর পরামর্শের মাধ্যমে কিন্তু নির্বাচন কমিশন গঠন হয়েছে, এবং বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল তারা কিন্তু বলেছে এখনো সময় আসেনি এই নির্বাচন কমিশনের বিরোধিতা করার বা এই নির্বাচন কমিশন নিয়ে কথা বলার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব গতকালকে পত্রিকায় বলেছেন যে আমরা আশা করবো যে উনি নিজ উদ্যোগে পদত্যাগ করবেন, সেখানে কিভাবে তিনি এই কথা বলেন? মাননীয় স্পিকার, আজকে 20 দল বা অন্যান্য যে বিএনপি কথা তারা বলছে, তাদের সমস্যা কিন্তু প্রধান নির্বাচন কমিশন নিয়ে, অন্যান্য নির্বাচন কমিশন নিয়ে না। এখন আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশন যেই পদ্ধতিতে নির্বাচিত হয়েছে, একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি সার্চ কমিটির মাধ্যমে, তার মাধ্যমে কিন্তু এটি স্পষ্ট যে আজকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশন রয়েছে তারা কিন্তু নিরপেক্ষ একটি নির্বাচন দেওয়ার জন্য একেবারে যথেষ্ট। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে প্রধান সমস্যা হচ্ছে আস্থা এবং অনাস্থার। আমরা কিন্তু আস্থা রাখতে পারছি না একটি সরকার অন্য একটি সরকারের উপর, কিংবা একটি দল অন্য একটি দলের উপর। আমরা জানি মাননীয় স্পিকার যে উইথ গ্রেট পাওয়ার কাউন্টস গ্রেট রেসপন্সিবিলিটিস, অর্থাৎ বর্তমান সরকার কিন্তু তাদেরকে যদি পাওয়ার দেওয়া হয় তারা কিন্তু তাদের রেসপন্সিবিলিটি পালন করবে এবং সুষ্ঠু এবং সুন্দর একটি নির্বাচন দিবে। তাই মাননীয় স্পিকার, আজকে যে প্রস্তাবটি এই মহাসংসদে উত্থাপিত হয়েছে সেটি গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমরা একেবারে এমন একটা প্রেক্ষাপটে এই ছায়া সংসদই করছি যখন আমাদের বাংলাদেশে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তারা শপথ নিতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সাংবিধানিক সমস্যা থাকার কারণে একটা রুটিন ওয়ার্কের মাধ্যমে সকল জটিলতা নিরসন করে এই সরকার একটা সুষ্ঠু সুন্দর ভোট উপহার দিবে বলে তারা প্রত্যাশা করেছে, এবং সে কারণে তারা মনে করছে যে আজকের এই প্রস্তাবটি যাতে এই সংসদে গৃহীত। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের যিনি বিরোধী দলের নেতা রয়েছেন তার কাছ থেকে বক্তব্য আহ্বান করছি। এই ছায়া সংসদের বিরোধী দলীয় নেতা, সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তা তানভীর নিয়াজ শাকিলকে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দল হিসেবে নির্বাচনকালীন সরকার বলতে এমন একটা সরকার ব্যবস্থাকে বোঝাচ্ছি যেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে ইলেকশন কমিশনকে সহযোগিতার মাধ্যমে একটি প্রশ্নবিদ্ধ ছাড়া একটি অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে যে সরকারটি গঠন করা হবে সেটি হচ্ছে নির্বাচনকালীন সরকার। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য কোনো এবং ইলেকশন কমিশনের প্রতি আস্থা রাখা যাচ্ছে না, তাই এমন একটি সরকার ব্যবস্থা প্রবর্তন করা যেতে পারে যেটা জনগণের অধিকার পূরণ করবে, এবং সেটার দায়িত্ব আমাদের এই সরকার দলের হাতে, যারা কিনা বিশ্বাস করে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। অর্থাৎ এই গণতান্ত্রিক সরকারকেই নিশ্চিত করতে হবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায়। মাননীয় স্পিকার, এখন যদি চলে যাই যে বর্তমান সরকার যথেষ্ট কিনা, মাননীয় স্পিকার, তাহলে ইতিহাসের পাতায় একটু ফিরে তাকাতে হবে। আমরা যদি গত নির্বাচনের দিকে ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো ইলেকশনে দুর্নীতির হার। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, আমরা দেখতে পাবো যে 153টি আসনে কোনো ইলেকশনই হয় নাই, বরং সিলেকশন হয়েছে। বাকি যে 147টি ছিল মাননীয় স্পিকার, সেখানে 111টি ছিল স্বতন্ত্র এবং বাকিগুলোতে ভোট গ্রহণই হয়নি। যেখানে 153টি সিলেক্টেড আসন নিয়ে সরকার গঠন করা হয়, সেখানে মাননীয় স্পিকার প্রশ্ন থেকে যায় এটি কি গণতান্ত্রিক সরকার নাকি সিলেক্টেড গভর্নমেন্ট। মাননীয় স্পিকার, আমি সরাসরি চলে যাই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে বলে আমার মনে হলো ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, অর্থাৎ ভোটার আসুক আর না আসুক আজ ভোট। মাননীয় স্পিকার, যেখানে আমরা দেখতে পাই গত নির্বাচনে 40% লোক বা 40% ভোটার হাজির হয়েছে নির্বাচন কেন্দ্রে, তাহলে বাকি 60% কোথায়? আমার কথা হচ্ছে কেন তিনি নিশ্চিত করতে পারলেন না যে ভোটাররা ভোট কেন্দ্রে যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মাননীয় স্পিকার, আমি শেষে তার বোঝাই আস্থা এবং প্রশ্নবিদ্ধতার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন গণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের যে কথা বলে আমি উল্লেখ করে গিয়েছি ম্যাম মাননীয় স্পিকার। তাছাড়া তিনি বলেছেন তাদের সমস্যা হচ্ছে বিরোধী দলের বিএনপির কথা উল্লেখ করে তিনি বলেছেন তাদের সমস্যা হচ্ছে নির্বাচন কমিশনারকে নিয়ে। কিন্তু কেন এই নির্বাচন কমিশনারকে নিয়ে সমস্যা, এটি হচ্ছে দেখবার বিষয়। যেখানে সমস্যাটা নির্বাচন কমিশনারকে নিয়ে, সেখানে এত বড় একটি রাজনৈতিক দল কি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে? প্রশ্ন নাই জি, প্রশ্নটি আপনার মধ্যে প্রশ্নটি হচ্ছে এটি যে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমাদের সাধারণ মতামত এটি নিরপেক্ষ সরকার, তো সেই নিরপেক্ষ সরকারের অধীনে সবগুলো পরাজিত দল সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে, তাহলে ওই একটি নিরপেক্ষ সরকারের মধ্যে প্রত্যেকটি দল যেহেতু প্রত্যাখ্যান করলো সেটিকে তিনি কিভাবে দেখবেন? আমি তার পরিস্থিতি পরিষ্কার, আমার মনে হচ্ছে আমার বক্তব্যের সাথে এটি সম্পর্কিত না। আমি আমার অবস্থানটি ব্যাখ্যা করে যাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের আজকের বিতর্কে আমাদের অবস্থান থেকে আমরা ব্যাখ্যা করতে চাচ্ছি নির্বাচনকালীন সরকার কেন প্রয়োজন। মাননীয় স্পিকার, এখন আমরা এমন একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে যেতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ সরকারের এখানে সহযোগিতার অভাব দেখা
দিয়েছে এবং নির্বাচন কমিশনের প্রতি তারা আস্থা রাখতে পারছে না। আমরা এমন একজন নির্বাচন কমিশনারকে পেয়েছি যিনি কিনা 2004 সালে বিএনপি কর্তৃক বরখাস্ত হয়েছিলেন এবং আবার 2009 সালে আওয়ামী লীগ কর্তৃক আবার সরকারি পদে নিয়োগও পেয়েছিলেন। এমন একজন সরকারের নিয়োগপ্রাপ্ত, এক সরকারের বরখাস্ত আর এক সরকারের নিয়োগপ্রাপ্ত একজন ইলেকশন কমিশনের উপরে যখন অন্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস স্থাপন করতে পারছে না, তখন আপনি কি করে একটি গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠা করবেন? এখানে গণতান্ত্রিক দল বলতে প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হলো তিনি অন্য রাজনৈতিক দলকে বাদই দিয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার, আজকের দৈনিক ইত্তেফাক এবং প্রথম আলোর পত্রিকা যদি আমরা দেখতে পাই, এখানে সুস্পষ্ট বিএনপি না মানলেও এই ইসির অধীনেই নির্বাচন হবে। যখন আইনমন্ত্রীর এমন কথা বক্তব্য মিডিয়াতে চলে আসে, তখন কি করে মাননীয় স্পিকার একটি সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি? তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত বিষয়টি কোনোভাবেই গ্রহণের যোগ্যতা রাখে না। তাই মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট। প্রস্তাব জানিয়ে অবশ্যই পাশ করা না হয়, আমি আকুল আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা আলোচনা করছি একটা নির্বাচনকালীন সরকার নিয়ে, এবং এই পর্যায়ে আমি আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত এই ছায়া সংসদের সঞ্জিদা আক্তার শম্পাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। যখন বিরোধী দল থেকে এটি নির্বাচনকালীন সরকারের কথা বলে, তখন আশা করেছিলাম নির্বাচনকালীন সরকারটি কেমন হবে, তার ফর্মুলাটি কি হবে, রূপরেখাটা কি হবে, এই সন্তুষ্ট সে উপহার দিবে মানুষ। সেই জায়গাতে মানুষ, যখন আমরা নির্বাচনকালীন সরকার কোনো ফর্মুলা দেখতে পাই না, মানুষ আমার প্রধানমন্ত্রী এসে যখন বলে এই নির্বাচনকালীন সরকারে বৃহৎ একটি 20 দলীয় জোটের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না সংবিধান অনুযায়ী, সেই জায়গায় মানুষ স্পিকার সে সর্বদলীয় অংশগ্রহণ করে কিভাবে নির্বাচনকালীন সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, তার এই সংসদ উপহার পায়নি। মানুষ স্পিকার, আমরা বলছি মানুষ স্পিকার, আজকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করব, বর্তমান সরকারের অধীনে করব মানুষ স্পিকার। এই বর্তমান সরকারের যে জায়গাটা আমরা দেখিয়েছিলাম, সেগুলো হচ্ছে মানুষ স্পিকার জনগণের ইচ্ছা মতো, জনগণের সদিচ্ছা থাকবে মানুষ স্পিকার, সেখানে মানুষ স্পিকার প্রভাব বিস্তার করবে না। প্রভাব বিস্তার করবে না কি মানুষ স্পিকার? রাষ্ট্রপতি দ্বারা একটি নির্বাচন কমিশন গঠিত হবে, সেইটি মানুষ সংবিধান উল্লেখ রয়েছে। সেই জায়গায় মানুষ স্পিকার দেখুন, আমরা প্রত্যেকটি অনেক বৃহৎ কয়েকটি দলের, বিএনপির যেমন একজন নির্বাচন কমিশনকে দেখেছি, আওয়ামী লীগের যেমন একটা নির্বাচন কমিশন দিয়েছে, এবং অন্যান্য দলের নির্বাচন কমিশন দেখেছি। এখন মানুষ স্পিকার আজকে যখন মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে সুস্পষ্টভাবে বলে গিয়েছি, নির্বাচনকালীন সরকার বলতে এমন সরকার বোঝাবে যারা সকল রাজনৈতিক দল এবং সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনকে সফল করার জন্য একটি দল গঠন করবেন, এবং এও বলে গিয়েছি কারা তা গঠন করবে, অর্থাৎ সরকার সংখ্যাগরিষ্ঠ আছে তারা এটা গঠন করবে। রূপরেখা দিয়েছিলেন, একটা রূপরেখা দিয়েছিলেন। মাননীয় স্পিকার, যখন সংবিধানে উল্লেখ থাকে না নির্বাচিত সরকার বাদে অন্য কোনো সরকার এই নির্বাচনকালীন সরকারে অন্তর্ভুক্ত হবে না, তখন মাননীয় স্পিকার আজকে বর্তমান সরকারকে টেনে, বর্তমান সরকারের সদিচ্ছার মাধ্যমে সে আজকে নির্বাচনকালীন সরকারকে উপহার দিতে যাচ্ছেন। সেই জায়গায় বলছে বর্তমান সরকারই পারছে মানুষ স্পিকার এই সুষ্ঠু নির্বাচনটি উপহার দিতে। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের সদিচ্ছা নেই এই ওইটা গঠন করার? মানুষ স্পিকার, সদিচ্ছা আছে বলে মানুষ স্পিকার আজকে বিএনপি, আজকে রাষ্ট্রপতির মাধ্যমে সার্চ কমিটিতে বিএনপিকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানুষ স্পিকার। সেই জায়গায় দেখুন মানুষ স্পিকার, যেখানে ছিলাম প্রভাব বিস্তার করতে পারবে না, আজকে সার্চ কমিটি যে নির্বাচন কমিশনগুলো রয়েছে মানুষ স্পিকার, প্রধান নির্বাচন কমিশন যে দলীয় সরকার দ্বারা মানুষ স্পিকার প্রভাবিত হয়, সেই জায়গায় মানুষ স্পিকার অন্যান্য দলের কথা বলার সুযোগটি রয়েছে মানুষ স্পিকার। সেই জায়গায় মানুষ স্পিকার দেখুন প্রভাব বিস্তার করতে পারবেন সরকারি সদিচ্ছাটা। দেখুন আজকে জনগণ না চাইলে মানুষ স্পিকার আজকে এই সরকার কোনো অন্য কর্মকাণ্ড করতে পারে না। উদাহরণস্বরূপ মানুষ স্পিকার, আজকে এমপি লিটনের কথা বলতে পারি, আজকে আমরা মানুষ স্পিকার মেয়র হালিমুল হক হিমুর কথা বলতে পারি। আজকে আওয়ামী লীগ হওয়া সত্ত্বেও মানুষ স্পিকার তাদেরকে যখন একটি শাস্তি প্রদান করা হচ্ছে, আওয়ামী লীগ সরকার থেকে যখন 0 টলারেন্স থাকছে বর্তমান সরকার থেকে, তখনই বলছে মানুষ স্পিকার বর্তমান সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। এখন কথা হচ্ছে মানুষ স্পিকার, সুষ্ঠু নির্বাচনটি কিভাবে হবে মানুষ স্পিকার? সুষ্ঠু নির্বাচনটি হবে সকল দলে জনগণের প্রতিনিধির একটি নির্বাচিত সরকার, যেখানে মানুষ স্পিকার প্রত্যেকটি মানুষ ভোট প্রদানের অধিকার থাকবে। আজকে বাংলাদেশ, আজকের বর্তমান সরকার প্রত্যেকটি মানুষকে ভোট প্রদানের অধিকারটি দিয়েছে। এবং নমস্কার, প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখা যাচ্ছে সে সংসদ সদস্যকে যখন বলে আপনারা আজকে ভোটার প্রচারণা চালান, যদি আপনাদেরকে জনগণ মেনে না নেয়, সেখানে আমার স্পিকার আজকে আইনের মাধ্যমে তাদেরকে আজকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে না। সেই জায়গায় বলছেন আমার স্পিকার আজকে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আজকে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে। এবং নমস্কার, সবচেয়ে অন্তর্ভুক্ত ছিল নির্বাচন কমিশনের স্বচ্ছতা মানুষ স্পিকার। এই নির্বাচন কমিশনের স্বচ্ছতার জায়গাটি 118(4) অনুচ্ছেদ এবং 126 অনুচ্ছেদে যদি দেখে মানুষ স্পিকার, নির্বাচন কমিশন দায়িত্ব পালন ক্ষেত্রে স্বাধীন থাকিবেন, কেবল এই সংবিধান এই আইনের অধীন হইবেন। এবং মানুষ স্পিকার 126 নম্বর অনুচ্ছেদে যখন বলা হয় নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য হইবে, সেই জায়গায় মানুষকে বলছি আজকে যখন বর্তমান সরকার সহ মানুষের নির্বাহী কর্মকর্তারা আজকে নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করতে পারছে, আর্থিক সহায়তা প্রদান করতে পারছে, সেই জায়গায় নির্বাচন কমিশনের স্বচ্ছতার জায়গাটি আছে। আমরা একটা প্রশ্ন, শেষ প্রশ্ন আপনি করুন। মাননীয় মন্ত্রী, গতবারের নির্বাচনও কিন্তু সরকার নিয়ন্ত্রিত নির্বাচন ছিল, গতবারের নির্বাচনটি কি সুষ্ঠু ছিল? একটু উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, গত
2014 সালে যে নির্বাচনটি সেই সংবিধান অনুযায়ী হয়েছে, নির্বাচন কমিশনের জায়গাটি ছিল মাননীয় স্পিকার স্বচ্ছতার জায়গাটি, এবং নির্বাচন কমিশনের মাধ্যমে একটু সুষ্ঠু নির্বাচন আমরা পেয়েছি। এখন মাননীয় স্পিকার কথা হচ্ছে তারা যদি বলে আজকে তারা যখন বিরোধী দলকে ভোট কেন্দ্রে আসতেই দেওয়া হয়নি এবং তাদেরকে দাঁড়াতেও দেওয়া হয়নি ভোটে, তাদের ভোটের উপরে তখন আপনি কি করে বলেন এটি একটি সাংবিধানিক নির্বাচন? মাননীয় স্পিকার, বিরোধী দলকে আজকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হয় না অথবা ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয় না, মাননীয় সম্পূর্ণ ভ্রান্ত ধারণা মাননীয় স্পিকার। আজকে বিরোধী দল আজকে সেই ভোটটি মাননীয় ঠেকাতে চেয়েছিল, আজকে তারা নিজে স্বেচ্ছায় আজকে ভোট থেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। সেইটা মাননীয় স্পিকার সংবিধানের মাধ্যমে যায় না মাননীয় স্পিকার। আজকে সংবিধানে যেভাবে আছে, আজকে যে আইনটি প্রয়োগ করা হয়েছে সেই আইনের মাধ্যমে বর্তমান সরকার হাঁটবে। সেই আইনে মাননীয় স্পিকার বলেছিল গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি মাননীয় স্পিকার। আজকে যেহেতু নির্বাচন কমিশনের সর্বোচ্চ পাওয়ার দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে এই নির্বাচন কমিশন বর্তমান সরকারের অধীনে থেকে মাননীয় স্পিকার একটু সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। সেই জায়গা থেকে বলছি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মাননীয় স্পিকার আজকে সুষ্ঠু নির্বাচনটি বর্তমান সরকারের মাধ্যমে আসবে। মাননীয় স্পিকার, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন যদি দেখি, সেটি মাননীয় স্পিকার জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে দাঁড় করতে পারি মাননীয় স্পিকার, যেখানে আমরা সেলিনা হায়াতকে পেয়েছি, আইবিকে পেয়েছি, যার মাধ্যমে আজকে সুষ্ঠু নির্বাচনটা আমরা উপহার পেয়েছি এবং জাতীয় 2019 সালে নির্বাচনটি উপহার পাবো। তাই মাননীয় স্পিকার আজকে এই প্রস্তাবটি গ্রহণযোগ্যতা দাবি রাখে। ধন্যবাদ। হ্যাঁ, একেবারেই যে কথাগুলো বললো সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের নির্বাচনের মধ্যে দিয়ে যে নির্বাচন উপহার দিয়ে গিয়েছে এবং পরবর্তী প্রত্যেকটি নির্বাচন সেরকম হবে দাবি রেখে মাননীয় আইনমন্ত্রী তার বক্তব্য উপস্থাপন করলেন। আমরা শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী উপনেতা তানিয়া সুলতানার কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। গণতান্ত্রিক একটি দেশের জাতীয় নির্বাচনের পরের দিন সকালে যখন দৈনিক পত্রিকার শিরোনামে দেখতে হয় জাল ভোট আর কলঙ্কিত গণতন্ত্র, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয় বর্তমান সরকারই যথেষ্ট, এই প্রস্তাবের প্রতি অনাস্থা জ্ঞাপন করে আমি আবার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি যে গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে জনগণের অবাধ অংশগ্রহণে ভোটাধিকার প্রয়োগ, অর্থাৎ নির্বাচন। আর সেই নির্বাচন পরিচালনা করে নির্বাচন প্রতিষ্ঠানই যখন থাকে কলুষিত, নির্বাচন কমিশনই যখন থাকে বিতর্কিত, জনগণ যখন নির্বাচন কমিশনকে সরকারের হাতের পুতুল হিসেবে আখ্যায়িত করে, তখন সুষ্ঠু নির্বাচন আমাবস্যার চাঁদ। আর এর কারণ হিসেবে প্রথমে বলা যাক নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া সম্পর্কে। মাননীয় স্পিকার, সিলেকশনের মাধ্যমে গঠিত আমাদের নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করতে পারেনি আজও। সম্প্রতি গঠিত নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেই প্রথম দিন থেকেই। আর দ্বিতীয়ত, আমাদের নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নির্বাহী কমিশনের উপর নির্ভরশীল, যার রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে আসছে বারবার। এমন একটি বিতর্কিত নির্বাচন কমিশন দিয়ে কিভাবে আপনারা জনগণের আস্থা অর্জন করবেন আর কিভাবে একটু সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন তা আমাদের বোধগম্য নয়। মাননীয় স্পিকার, একটা প্রশ্ন নেই। জি প্রশ্ন। জি, এই সরকার এর আগেও এক মেয়াদে নির্বাচিত ছিল, এই মেয়াদে পরপর 2 মেয়াদে নির্বাচিত। এখন তারা যদি তৃতীয় মেয়াদে আবার নির্বাচিত হওয়ার জন্য যদি পূর্ব পরিকল্পিতভাবে কিছু করে, সেটা কি জনগণ মেনে নেবে কিনা? অবশ্যই মেনে নেবে, যদি পূর্বপরিকল্পিতভাবে সুষ্ঠু নির্বাচন হয়। আমি তারই রূপরেখা দেখে যাব মাননীয় স্পিকার, যদি সুষ্ঠু হয় অবশ্যই জনগণ মেনে নেবে। মাননীয় স্পিকার, গত 6 জানুয়ারি 2014 প্রথম আলোর প্রতিবেদনে ছবি সহ ছাপা হয়েছে ফাঁকা ভোট কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন সরকারি কর্মীরা। কোথায় ছিল আপনাদের নির্বাচন কমিশন? কোথায় ছিল সুষ্ঠু নির্বাচন? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, 39.81% ভোটের ফলাফলে সরকার আমাদের প্রধানমন্ত্রী, আর তারও আবার অধিকাংশই দ্বারা দিয়েছেন রাত 12টা থেকে 8টার মধ্যে, যা সারা বাংলার বিশ্ব এবং বাংলার জনগণও জানে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, স্বপ্নের ডিজিটাল বাংলাদেশের ভোট গ্রহণের সময়ও বদলে গেছে, শুধু জানে না বাংলার জনগণ। হায়রে আমার গণতন্ত্র। মাননীয় স্পিকার, প্রথম আলোর এক সমীক্ষায় দেখা গেছে গত নির্বাচনের দিনই প্রাণ হারিয়েছে 19 জন সাধারণ মানুষ। 400টির বেশি কেন্দ্রে ব্যালট বাক্স পোড়ানো হয়েছে, 540টির ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে, 48টি কেন্দ্রে কোনো ব্যালট বাক্সই পৌঁছানি, 40টিরও বেশি ভোট কেন্দ্রে ভোট পড়েনি একটিও। মাননীয় স্পিকার, আর এই পরিসংখ্যান যদি আপনাদের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট মনে হয়, তাহলে আমাদের বিরোধিতা করার কোনো জায়গা নেই। মাননীয় স্পিকার, নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় গত নির্বাচন অতীতের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, 41 দিনে প্রাণ হারিয়েছে 123 জন। আর সরকার বলছেন নির্বাচন সুষ্ঠু এবং সার্বিকভাবে সফল হয়েছে। একেই বলে নিজের চোখে দিয়ে কাজল, নিজের রূপে নিজেই পাগল। গত নির্বাচনের ভোট গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদেশি সংবাদ মাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের ফিনান্সিয়াল টাইমসে বলা হয়েছে ভোট কেন্দ্র দখল, অগ্নিসংযোগ এবং সহিংসতা নির্বাচন। বিবিসি, কাতারের আল জাজিরাও দিয়েছে একই তথ্য। যেখানে গত নির্বাচন নিয়ে সারা বিশ্বের এই প্রতিবেদন মাননীয় স্পিকার, সেখানে আমাদের গত নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন সার্বিকভাবে গ্রহণযোগ্য এবং ভালো হয়েছে এবং উনার চোখে নাকি কোনো বিশৃঙ্খলা ধরা পড়েনি। আমার মনে হয় মাননীয় স্পিকার, উনি যে 40টি ভোট কেন্দ্রে একটিও ভোট পড়েনি তার একটিতে পরিদর্শন করেছেন, যেখানে কোনো ভোটও নেই, ভোটারও নেই, বিশৃঙ্খলাও নেই। মাননীয় স্পিকার, গত স্বাধীনতা সংগ্রামে আমরা সমস্বরে বলেছিলাম মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আর আজ আমাকে বলে যেতে হচ্ছে মোরা একটি ভোট দেব বলে আজকে লড়ি। তাই গণতন্ত্র রক্ষার খাতিরে আজকের এই সংসদে প্রস্তাবটি যেন কিছুতেই গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা
দুপক্ষেরই আক্রমণ পাল্টা আক্রমণ এবং অবশ্যই কথার আক্রমণ, শানিত যুক্তির আক্রমণ, কথার আক্রমণ, ছন্দের আক্রমণ চলছে এবং অভিযোগ করে বলেছেন এই প্রস্তাবটি যাতে সংসদে গৃহীত না হয়। শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে নির্বাচনকালীন এই সরকার কিভাবে গঠিত হবে সেটি নিয়ে। এবারে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান করছি মাননীয় সংসদ সদস্য মুশফিকুর মুজাহিদকে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপনের জন্য। 2009 সালের পরে বাংলাদেশের সমগ্র যে নির্বাচনী সংস্কৃতিতে দুটি জিনিস যুক্ত হয়েছে। একটি হচ্ছে ছবি সহ ভোটার তালিকা, আর দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে এখন 25টির বেশি গণমাধ্যম ক্রিয়াশীল। প্রশ্নটি হচ্ছে এই 25টি ক্রিয়াশীল গণমাধ্যম এবং এই ছবি সহ ভোটার তালিকাকে কাজে লাগিয়ে বিএনপি বিগত সময়ে 5টি সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়লাভ করেছে। আবার কিন্তু জাতীয় নির্বাচনের প্রশ্নে বিএনপি নিজেকে সরিয়ে নিয়েছে। অর্থাৎ এই পরিপ্রেক্ষিতে বিএনপি যখন এই নির্বাচনগুলোতে আসছে তখন তার জনসমর্থন নিয়ে নির্বাচিত হচ্ছে, কিন্তু যখনই সেখান থেকে সরে আসছে তখন থেকে তারা প্রত্যাখ্যাত হচ্ছে। এটি হচ্ছে বাস্তবতা মানুষকার। আর সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা বলতে চাচ্ছি যে কিভাবে নির্বাচন কমিশনকে সক্রিয় করার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। মানুষকে লক্ষ্য করুন, তারা যে কথাটি বলেছে যে সুশীল সমাজ এবং সব দলের সমন্বয়ে একটি সরকার। প্রথম কথা হচ্ছে রক্ত অর্জিত সংবিধান, 30 লক্ষ শহীদের রক্ত অর্জিত সংবিধান। সেই সংবিধান কখনো বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ছাড়া অন্য কেউ 1 মিনিটের জন্য শাসন করতে পারে না। তাহলে শুধুমাত্র এই একটি যুক্তির কারণে তাদের আজকের সংসদের যে তারা ব্যাখ্যা করছে সেটি সম্পূর্ণরূপে থাকে না সংসদে। মানুষকার কিভাবে সম্ভব সেটি বলছি। আমরা কথায় কথায় ভারতীয় সংবিধানের কথা বলি। ভারতীয় সংবিধানের 324 অনুচ্ছেদে রয়েছে, সেই অনুচ্ছেদে যেরকম রয়েছে নির্বাচনকালীন নির্বাহী বিভাগ নির্বাচন কমিশন অধীনস্থ থাকবে, তাদেরকে সহায়তা করবে। ঠিক একই রকম অনুরূপ অনুচ্ছেদ বাংলাদেশের 126 অনুচ্ছেদে রয়েছে। সেই অনুচ্ছেদ বলছে যে যদি নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সহায়তা করে তবে নির্বাচন সম্পূর্ণরূপে সুষ্ঠু হতে বাধ্য। মানুষকার লক্ষ্য করুন, এই আওতায় 72 যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ রয়েছে, তারা 73 এবং 72 নম্বরে যে ধারা রয়েছে সেটিতে নির্বাচনকালীন অপরাধকে দুর্নীতিমূলক অপরাধ বলা হয়েছে। 74 ধারায় সেগুলোকে অপরাধের কথা বলা হয়েছে, শাস্তির কথা বলা হয়েছে। আপনি বলেন যে নির্বাহী বিভাগ সহযোগিতা করবে ইলেকশন কমিশনকে ইন্ডিয়ার সংবিধান অনুযায়ী। বাংলাদেশের নির্বাহী বিভাগ কি সহযোগিতা করেছিল গত নির্বাচনে ইলেকশন কমিশনকে? আমরা এই বিষয়টি ব্যাখ্যা করছি। এই বিষয়টিতে সংকট রয়েছে, সেই কারণেই আজকে আমরা এই বিতর্কে অবতীর্ণ হয়েছি। মানুষকে আমি গতবার সংগ্রহ করছি, আমি গতবারের নির্বাচনের প্রেক্ষাপটটি আপনার কাছ থেকে সরাসরি উত্তর আশা করছি, হ্যাঁ কি না। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে বিএনপি তার নির্বাচনে আসার পরে এখন পর্যন্ত ছবি সহ ভোটার তালিকা এবং 25টি গণমাধ্যম ক্রিয়াশীল থাকা অবস্থায় বিএনপি তার নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে এই সবগুলো বিষয়কে পাশ কাটিয়ে সরকারের পক্ষে কারচুপি করা মুশকিল। মানুষকার আর তার সাথে যোগ হয়েছে মানুষকার এখন পর্যন্ত বিএনপি নির্বাচন কমিশনকে, নতুন নির্বাচন কমিশনে তাদের একজন কমিশনার পেয়েছে। আর তারা যে বলছে বর্তমান প্রধান নির্বাচন কমিশনকে বিএনপি সরাসরি প্রত্যাখ্যান করেছে, এটি সর্বৈব মিথ্যা কথা। মানুষকার বিএনপি এখন পর্যন্ত সিইসি কে সরাসরি ভাবে তারা প্রত্যাখ্যান করেনি। মানুষকার আমি আবার যে কথাটি বলছিলাম, তাহলে এই পুরো বিষয়টিতে দাঁড়াচ্ছে যে যদি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সবগুলো ধারাকে কার্যকর করা যায় তবে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম। মানুষকার কি কারণে বলছি? মানুষকার এই 25টি গণমাধ্যমকে পাশ কাটিয়ে কারচুপি করার ক্ষেত্রে সরকারকে অন্তত কয়েকবার চিন্তা করতে হবে। আর তার সাথে যদি যুক্ত হয় এই সক্রিয় নির্বাচন কমিশন, তারা যদি অপেক্ষাকৃত কম শক্তিশালীও থাকে, অর্থাৎ এই গণমাধ্যম এবং ছবি সহ ভোটার তালিকা নির্বাচনের মূল দুটি অস্ত্র, যেটি জনগণের যে দৃষ্টি এবং ভোটার তালিকা, এই দুটি যদি সম্পূর্ণরূপে নিরপেক্ষ থাকে তবে কোনো নির্বাচন কখনোই সে যে নিরপেক্ষতা তাকে ক্ষুণ্ণ করতে পারে না। মানুষকার আর আজকে সংসদে আমরা এটি প্রমাণ করছি। মানুষকার এই হচ্ছে বিষয়। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য উপস্থাপন করেছেন সেটি সম্পূর্ণরূপে একটি গ্রহণযোগ্য প্রস্তাবটি যেন সংসদে গৃহীত হয় সেই প্রার্থনা করছি। আমরা বক্তব্য শুনবো এই পর্যায়ে আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ নাবিদ আঞ্জুমের কাছ থেকে তার বক্তব্য। মোহাম্মদ নাবিদ আঞ্জুম। মাননীয় স্পিকার, একটি ঘুড়ি যখন আকাশে ওড়ে আক্ষরিক অর্থে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ঘুড়িটা স্বাধীন, কিন্তু এই ঘুড়ির স্বাধীনতা কিন্তু সীমাবদ্ধ থাকে নাটাইয়ের কাছে, যার মালিকের কাছে। ঠিক তেমনিভাবে একটি নির্বাচন কমিশনকে দেখতে যতটাই না স্বাধীন মনে হয় বা এই সরকার যতটাই না তারা দাবি করুক যে নির্বাচন কমিশন স্বাধীন, যদি নির্বাচনটি হয় বর্তমান সরকারের অধীনে তাহলে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না এবং অবাধ হবে না। মাননীয় স্পিকার, এখন প্রশ্ন হবে কেন হবে না? মাননীয় স্পিকার, না হওয়ার কিছু কারণ রয়েছে। আমাদের দেশে যে রাজনৈতিক সংস্কৃতি, একে অপরের প্রতি যে সহিংসতা এবং ক্ষমতায় থাকার যে প্রবণতা রয়েছে, এই প্রবণতার কারণে আজকে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
ক্ষমতায় থাকার জন্য একদল আরেক দলের প্রতি যেই অসহিংস কার্যকলাপ সংবোধন করছেন, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে 2014 সালের নির্বাচন কিভাবে কেমন হয়েছে, এবং কোন নির্বাচন কেন্দ্রে বিএনপি বা বিরোধী দলীয় যত ভোটার আছে, ভোটার তো দূরের কথা, এজেন্টদের পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। মানুষ এটা যদি হয় একটি সুষ্ঠু নির্বাচনের কাঠামো, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হলেও হতে পারে। মাননীয় স্পিকার, আজকের পত্রিকা মাননীয় স্পিকার দেখলাম যে সরকার প্রতি বলা হয়েছে যে বিএনপিকে চাপে রেখে নির্বাচনে যাবে আওয়ামী লীগ। তাহলে মাননীয় স্পিকার, যদি এই কথা যদি একজন সরকার একটি সংবাদ মাধ্যমে যদি চলে আসে মাননীয় স্পিকার, একটি জাতীয় পত্রিকায় যদি আমরা এই কথাগুলো দেখতে পাই, তাহলে আমরা কি বুঝবো মাননীয় স্পিকার যে সামনে যে নির্বাচনটি আসতে যাচ্ছে 2019 সালে, সেই নির্বাচনটি আদৌ সুষ্ঠু হবে বা আদৌ সুষ্ঠু হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই বিধায় বলে এইরকম কথা আসছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী এসে বলে গেলেন যে একটি নির্বাচন হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং সকল দল অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি সুষ্ঠু হবে। এখন মাননীয় স্পিকার, যেখানে আমাদের আইনমন্ত্রী আজকে ইত্তেফাকে যখন আইনমন্ত্রী তার একটি বক্তব্যে বলেছেন যে বিএনপি যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশনের যদি বিএনপি আসে নির্বাচন হবে, না হলে বিএনপি নির্বাচন এবারও পরিত্যাগ করবে। তাহলে মাননীয় স্পিকার, এই জায়গাটি থেকে আমরা কিভাবে একটি দলকে বাদ দিয়ে, একটি বৃহত্তর দলকে বাদ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করব? মাননীয় স্পিকার, সংবিধানে 120 ধারায় বলা হয়েছে যে নির্বাচন কমিশন সম্পূর্ণ রকমের রাষ্ট্রপতি কর্তৃক সকল স্বাধীনতা তারা পাবে এবং যেখানে প্রশাসনের দরকার হবে সেখানে প্রশাসন দেওয়া হবে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা গত নির্বাচনে কি দেখেছি প্রশাসনের অবহেলা দেখেছি মাননীয় স্পিকার, দেখেছি ভোট কেন্দ্রে কারচুপি হচ্ছে, কিছু প্রশাসন দাঁড়িয়ে আছে, আইডি কার্ড ছাড়া অপ্রাপ্ত বয়স্ক বালকরা ভোট দিচ্ছে, তাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে যাচ্ছে তখন প্রশাসন কিছু বলছে না, উল্টো আসাদুজ্জামান মায়াটিভির সাংবাদিক মাননীয় স্পিকার উনি নিজে আহত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এরকম উদাহরণ যেখানে দেখতে পাই মাননীয় স্পিকার, সেখানে একটি সুষ্ঠু নির্বাচন কখনো এই সরকারের সম্ভব না। মাননীয় স্পিকার, একটা যদি মাননীয় স্পিকার আমি আমার নিজের সম্পর্ক বলতে পারি, মাননীয় স্পিকার, আজকে ছায়া সংসদে আমি সংসদ সদস্য হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার, আজকে আমি যখন 2014 সালে মাননীয় স্পিকার একটি নিবন্ধিত ভোটার হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার এখন পর্যন্ত উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচন এবং কি জাতীয় নির্বাচনে একটি ভোট পর্যন্ত মাননীয় স্পিকার আমি এখন পর্যন্ত আমার ভোটাধিকার পাইনি মাননীয় স্পিকার। সেখানে কিভাবে নিশ্চিত করবো মাননীয় স্পিকার? আমি কি তাহলে ভোটাধিকার বাইরে বা আমার কি গণতান্ত্রিক অধিকার নেই? আচ্ছা, তারা বারবার শতভাগ ভোটাধিকারের কথা বলছেন বা জনগণ 100% জনগণ কখনোই নির্বাচনে ভোট দেয় না। আমরা সাম্প্রতিক ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দেখেছি যেখানে 70%-এরও কম ভোট পড়েছে। তাহলে কি সেই ইলেকশন সুষ্ঠু হয়নি? প্রশ্নটি কি? আমার প্রশ্ন হচ্ছে, সাম্প্রতিক ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনে 70%-এরও কম ভোট পড়েছে, তাহলে সেটি কি সুষ্ঠু হয়নি? ভালো প্রশ্ন। আমি প্রথমত হচ্ছে যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা আমরা ইউএস এর সাথে তুলনা করতে পারি না। দ্বিতীয়ত ইউএস এর এই নির্বাচন হচ্ছে সবচেয়ে বিতর্কিত নির্বাচন ইউএস এর ইতিহাসে। মাননীয় স্পিকার, তারা বললেন মাননীয় স্পিকার নারায়ণগঞ্জ নির্বাচনের কথা তুলে নিয়ে আসলেন মাননীয় স্পিকার। নারায়ণগঞ্জ নির্বাচনের মাননীয় স্পিকার আমরা কি দেখেছি? নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার নির্বাচন কি আসলে এটা সুষ্ঠু হয়েছে নাকি সুষ্ঠু করানো হয়েছে? সামনে নির্বাচন কমিশনকে গঠন করা হবে এই স্বার্থে। মাননীয় স্পিকার, গঠন যদি সুষ্ঠু না হতো মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার আইবির রহমান তার জনপ্রিয়তার মাধ্যমে নির্বাচিত হতো। আর যদি সুষ্ঠু হতো তাহলে মাননীয় স্পিকার কি হয়েছে আমরা দেখছি আইবির রহমান নিজেই হয়েছে। মাননীয় স্পিকার, তিনি যখন স্বতন্ত্রভাবে আগের বার যখন নির্বাচন করেছেন তখনও কিন্তু তিনি হয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর এবং সরকার দলীয় বিভিন্ন সার্ভের মাধ্যমে যখন তারা দেখতে পারলেন যে আইবির রহমান জনপ্রিয়তা অনেক বেশি, তখন তারা তখন তারা নির্বাচন সুষ্ঠু করলেন। এবং কারণ একটাই, কারণ সামনে নির্বাচন কমিশন গঠন করা হবে, সার্চ কমিটি গঠন করা হবে, তখন যাতে তারা একটু বলতে পারে যেটি আমরা রোল মডেল হিসাবে দিব, এই রোল মডেল হিসাবে সামনে নির্বাচন হবে। মাননীয় স্পিকার, শুধুমাত্র এই একটি এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। মাননীয় স্পিকার, শুধুমাত্র একটি অঞ্চলের একটি এলাকার নির্বাচন দিয়ে আমরা পুরো সমগ্র দেশের নির্বাচনের কথা আমরা বলতে পারবো না মাননীয় স্পিকার। তাই মাননীয় স্পিকার, সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন। এই সরকার যথেষ্ট নয়, এর বিরোধিতা করছি মাননীয় স্পিকার, এবং এই প্রস্তাবের জন্য গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। একটা পত্রিকার উদাহরণ দিয়ে বলেছে বিএনপিকে চাপে রেখে নির্বাচন করার যে চিন্তা সরকার করছে সেটি মোটেই কোনোভাবে সঠিক নয়, সুতরাং প্রস্তাবটি গ্রহণ করার কোনোভাবে দাবি রাখেন। আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতায় আমরা একটু যুক্তি খণ্ডন পর্বে বক্তব্য শুনে নেই। আমি এই পর্যায়ে আহ্বান করছি মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ তানভীর মিয়া শাকিলকে পুনরায় 2 মিনিট তার বক্তব্য প্রদান করার জন্য। আমি প্রথমে একটু মাননীয় মন্ত্রীর কাছে ফিরে যেতে চাই। উনি বললেন সার্চ কমিটিতে বিএনপিকে অন্তর্ভুক্ত করবেন। কথাটা শুনে মনে হলো আমরা সবাই সমান, তবে তুমি খাবে আঁশ আর আমি খাবো মাছ। মাননীয় স্পিকার, আঁশ আর মাছ খাইয়ে সমতা আনা যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরও একটি কোশ্চেন দিতে চাই। নারায়ণগঞ্জের আইভির নির্বাচনের কথা তিনি বলে গেলেন। মাননীয় স্পিকার, এখানে প্রশ্ন হচ্ছে আইভির জনপ্রিয়তা কতটুকু? গতবার যখন আওয়ামী লীগ তাকে সাপোর্ট দিল না, তখন কি আইভি নির্বাচিত হয়েছেন? আইভির জনপ্রিয়তা নারায়ণগঞ্জে তুঙ্গে ছিল মাননীয় স্পিকার। তাই বর্তমান নির্বাচনকে শুধু আওয়ামী লীগ কিংবা সরকারের সফলতা দিয়ে আপনি চালিয়ে দিতে পারেন না মাননীয় স্পিকার। সেই সাথে যদি আমরা দেখতে চাই গণতন্ত্রকে জাদুঘরে রাখার যে পায় তারা চলছে এবং 40% লোকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে 100%-এর একটা ব্যবধান খুঁজে ঢাকা দেওয়ার চেষ্টা চলছে, সেখানে মাননীয় স্পিকার আমার মনেই হচ্ছে যে গণতন্ত্র হয়তো বা কোনো এক সময় আমরা শাহবাগ জাদুঘরে যাব দেখতে। মাননীয় স্পিকার, 40% লোকের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে 100%-এর একটা ব্যবধান খুঁজে ঢাকা দেওয়ার চেষ্টা চলছে, সেখানে মাননীয় স্পিকার আমার মনেই হচ্ছে যে গণতন্ত্র হয়তো বা কোনো এক সময় আমরা শাহবাগ জাদুঘরে যাব দেখতে। মাননীয় স্পিকার,
কিছুদিন আগে পত্রিকাতে একটি হেডলাইন এসেছিল, চেয়ারম্যানের ভোট প্রকাশ্যে আর মেম্বারের ভোট গোপনে। মাননীয় স্পিকার, পত্রিকার লেখাটি পড়ে আসলে আমি তখন থেকেই ভেবেছিলাম যে আমাদের এই আগামী নির্বাচন হয়তোবা দেখা যাবে মন্ত্রীর ভোট প্রকাশ্যে আর জনগণের ভোট গোপনে। মাননীয় স্পিকার, এখন চলে যাই একটু সংবিধানের দিকে। মাননীয় স্পিকার, সংবিধান কার? সংবিধান কি জন্য? সংবিধান কেন? সংবিধান কি? সংবিধান হচ্ছে আমাদের, সংবিধান আমাদের জন্য এবং আমাদের মঙ্গলের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান কাজে লাগবে। তাই মাননীয় স্পিকার, যদি প্রয়োজন হয় সরকারের সহযোগিতার মাধ্যমে একটি নির্বাচনকালীন সরকার যেটি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ হবে এবং সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করে তাহলে নিশ্চয়ই সকল জনগণও ওখানে থাকবে, এটাই তো স্বাভাবিক। মাননীয় স্পিকার, আরো বলে যাই, আমেরিকার নির্বাচনের কথা বলে গেলেন। আমেরিকার নির্বাচনের কথা শুনে মনে হলো বেশ আস্থা আছে আমেরিকার প্রতি। তাহলে ফিরে যাই একটু আমেরিকার যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আছেন, তিনি গত বৃহস্পতিবার এক প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি আমার 35 বছরের কূটনৈতিক জীবনে এমন কঠিন রাজনৈতিক পরিস্থিতি আর দেখিনি। মাননীয় স্পিকার, চমৎকারভাবে আমরা পেয়ে গেলাম কিভাবে বহির্বিশ্ব আমাদের সুনাম ফুটে উঠেছে যে আমরা নির্বাচনের সফলতা বা আমাদের পূর্ণ সহযোগিতা ছিল না। আমরা দেখিয়ে গেলাম ইন্ডিয়ার সংবিধানের কথা, কিন্তু আমরা দেখতে পাইনি নিজের সংবিধানেই বলা আছে জনগণের স্বার্থে, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে 28 থেকে 44 পর্যন্ত সংবিধানের 27 থেকে 44 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে মৌলিক অধিকার, সেখানে বলা আছে জনগণের অধিকার একটা রাইট টু লিভ, আমার বাঁচার অধিকার আছে, আর বাঁচতে হলে আমার গণতন্ত্র দরকার। যখন আমার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, সেখানে কি করে আপনি সরকার হয়ে এমন করতে পারেন যে সংবিধান এটাকে সমর্থন দেয় না? আপনি সিলেক্টেড গভর্নমেন্ট হয়ে আমাকে ইলেক্টেড না করে যে পায় তারা করছেন, তাতে আগামী নির্বাচন যে আপনি করবেন এই আস্থা আর কেউ রাখতে পারলেও আমি এবং আমার জনগণ রাখতে পারে না। আমার জনগণের দরকার সুষ্ঠু নির্বাচন, জনগণের দরকার গণতন্ত্রের প্রতিষ্ঠা, আর এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ইলেকশন বয়কটও আমরা করতে পারি। বারবার বিএনপির কথা বলছেন, বিএনপি তো একা না, বিরোধী দল বলতে একটি বৃহৎ দল, 18টি দলের একটি সংগঠন হচ্ছে বিএনপি। মাননীয় স্পিকার, বিএনপি মানে কিন্তু শুধু বিএনপি না, 18টি দল মিলে হয়েছে এই বৃহৎ রাজনৈতিক দলটি। এই জোটে যে বাকি দলটা আছে তাদের কথাও চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, তারাও তো মানুষ, তারাও তো বাংলাদেশের জনগণ। শেষ করছেন। তাই মাননীয় স্পিকার, আজকেরই আমাদের সংসদে প্রস্তাবিত যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকারী সরকার নয়, বর্তমান সরকারি যথেষ্ট, এটি কোনোভাবেই প্রস্তাবনা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমরা ফিরে আসি আমাদের আজকের সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী শাকিল আহমেদকে ওয়াইন্ড আপ সেশনে পুনরায় তার বক্তব্য প্রদান করার জন্য। স্পিকার, তাদের সবার বক্তব্য যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তাদের বক্তব্যে দুইটি বিষয় ছিল। একটি ছিল 2014 নির্বাচন, আরেকটি ছিল ইলেকশন কমিশনকে বিএনপির বা অন্য 20 দলীয় জোটের না মেনে না। এখন কথা হচ্ছে আজকে সম্পূর্ণ বক্তব্যে 2014 নির্বাচনে এই কারচুপি হয়েছে, 2014 নির্বাচনে এই জাল ভোট হয়েছে ইত্যাদি কথা বললেন। এখন আমি বুঝতে পারছি না, যেই নির্বাচনে 20 দলীয় জোট অংশগ্রহণ করেনি সেই নির্বাচনে সরকারের এত জাল ভোট দিয়ে এত মারামারি করে লাভটা কোথায় ছিল সরকারের? সরকারের কিন্তু সেখানে কোনো জাল ভোটের দরকার ছিল না, সরকারের সেখানে কোনো মারামারির দরকার ছিল না, তাদের কেন্দ্র দখল করার দরকার ছিল না, কারণ 20 দলীয় জোট আসেনি। এবং আমরা জানি অনেক যে নির্বাচন কেন্দ্র বা অনেক যে আসন সেখানে কিন্তু আনকন্টেস্টেড ছিল, অর্থাৎ নির্বাচন ছাড়াই যে আওয়ামী লীগ বা অন্যান্য দল তারা কিন্তু জয়লাভ করেছে। তাহলে এত জাল ভোট, এত ফিরিস্তি যে করলো, জাল ভোটের ফিরিস্তি বা মারামারি হানাহানি, এগুলো কোথা থেকে আসলো? কথা হচ্ছে মাননীয় স্পিকার যে আজকে আমি যদি নির্বাচনে জয়লাভ করি তাহলে নির্বাচনটি সুষ্ঠু, আজকে যদি আমি নির্বাচনে জয়লাভ না করি তাহলে নির্বাচনটি সুষ্ঠু নয়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বারবার দেখে এসেছি যে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের যে অধীনেও নির্বাচন হয়েছিল, সেই প্রত্যেকটি নির্বাচনে যখন নির্বাচন শেষ হয়, যেই দল হেরে যায় তারা বলে নির্বাচন সুষ্ঠু হয়নি, তারা বলে কেন্দ্র দখল করা হয়েছিল, তারা বলে জাল ভোট দেওয়া হয়েছিল। এগুলো মাননীয় স্পিকার কথার কথা। আজকে তারা 2014 কেন্দ্রিক যে কথা বললো নির্বাচনের কথা, তার প্রধান যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি বা 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেনি। এখন 2019-এর যে নির্বাচন হবে, বিএনপি আসুক, 20 দলীয় জোট আসুক, এটি হবে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। কারণ বারবার বলেছি মাননীয় স্পিকার, তারা জনগণের যে ক্ষমতা সেটাতেই বিশ্বাস করে না। মাননীয় স্পিকার, আজকে এই বাংলাদেশের মানুষই রক্ত দিয়ে, এই বাংলাদেশের মানুষই আন্দোলন করে আজকে স্বাধীনতা এনেছিল। দুইবারের মতো সরকার কিন্তু নির্বাচিত হয়েছে, তৃতীয়বারের মতো জনগণকে ফাঁকি দিয়ে যদি তারা নির্বাচিত হতে চায় সেটি কিন্তু জনগণ মেনে নেবে না। তাকে প্রশ্ন করেছিলাম মাননীয় স্পিকার যে আজকে যদি সুষ্ঠু একটি নির্বাচন জনগণকে সেটি মেনে নেবে কিনা তৃতীয়বারের মতো নির্বাচিত হলে, সে কিন্তু বলেছিল মাননীয় স্পিকার যে আসলে যদি সুষ্ঠু হয় তাহলে মেনে নেবে। কথা আমাদের সেখানে মাননীয় স্পিকার, আজকে সরকারও সেটা বোঝে যে সুষ্ঠু একটি নির্বাচনই যখন তারা দিবে তখনই জনগণ মেনে নেবে। তাই তারাও সুষ্ঠু নির্বাচন চায়, বিএনপি আসুক, 20 দলীয় জোট আসুক, একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে এবং তার প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখতে পেরেছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। তিনি আবারও তার বক্তব্য এবং তার যুক্তির পক্ষে তিনি নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করে গেলেন
যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা আজকে বিরোধী জোট থেকে করা হচ্ছে, সরকার সেটাই চাচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু সুন্দর নির্বাচন আগামীতে এই সরকার উপহার দিবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। কিন্তু বিরোধী দল থেকে বারবারই কথা বলা হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই তারা সুষ্ঠু সুন্দরভাবে তারা দেখতে পাবে না, কারণ তারা দেখেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারা দেখেছে উপজেলা নির্বাচন, তারা দেখেছে সিটি কর্পোরেশন নির্বাচন, সকল নির্বাচনের উদাহরণ টেনে তারা এই অবস্থার কথা ব্যক্ত করছে। আমরা আশা রাখি যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সে নির্বাচন কমিশন নিশ্চয়ই যত বিতর্কই থাকুক না কেন, যত প্রশ্নই তৈরি করুক না কেন, আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর ভোটের অধিকার তৈরি করার জন্য তারা একটা মূলত কাজ করে যাবে বলে আমরা আশা করি। আমাদের আজকের যে আয়োজন ইউসিবি পাবলিক পার্লামেন্ট, সেই পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমরা পেয়েছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা। তিনিও একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, উত্তাল সে রাজনীতির সময়গুলি তিনিও দেখেছেন। আমরা এবারে শুনবো তার কাছ থেকে তার বক্তব্য। আমরা অনুরোধ করছি জনাব এম এ সবুরকে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনাদের দুই পক্ষের বক্তব্য আমি শুনলাম। আমি সাংঘাতিকভাবে অভিভূত এই জন্যে যে আপনারা ছাত্র হয়েও মানে রাজনীতির অনেক গভীরে যাই চর্চা করছেন, সেই প্রতিফলনই আজকে হয়েছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার এবং মানে নির্বাচনকালীন সরকার, এই দুই কথাটা যে আসছে, ওই কথার মধ্যে আমি যেতে চাই। তত্ত্বাবধায়ক সরকার এখানে গঠিত হয়েছিল 12-14 বছর আগে। তত্ত্বাবধায়ক সরকার কেন গঠিত হয়েছিল? তত্ত্বাবধায়ক সরকার এই জন্য গঠিত হয়েছিল যে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রাজনীতিতে যারা আছেন, দেশ পরিচালনা যারা আছেন, ওদের মধ্যে এই সক্ষমতা ছিল না ইলেকশন করার মতো। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতি তত্ত্বাবধায়ক সরকারের মানে উদয় হয়েছিল। কিন্তু আমরা যা কিছুই বলি না কেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য এই পলিটিশিয়ানদের এই কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, কোনো দেশ গড়তে হইলে পলিটিশিয়ানরাই গড়ে। পলিটিশিয়ানরাই আবার বিরুদ্ধভাবে মানে অমূলক কারণে বিরোধিতা করে অনেক কিছুর ক্ষতিও করে। আমরা সেই অবস্থায় এই বাংলাদেশে দেখছি। তত্ত্বাবধায়ক সরকার যদি আমরা বলি যে তত্ত্বাবধায়ক সরকার এখন বাতিল হয়ে গেছে আইনগতভাবে, কিন্তু নির্বাচনকালীন সরকার তো সবসময় আছে, নির্বাচনকালেও আছে, নির্বাচনকাল ছাড়াও আছে। নির্বাচনকালীন সময়ে যদি আমরা নির্বাচনকালীন একটা সরকার গঠি, সেটা কি এই সরকারের মধ্যেই আরেকটা সরকার হবে? সেটা তো সেই রকম ব্যাপারটা দেখা যাইতেছে। আমি মনে করি নির্বাচন করার জন্য পৃথিবীর অন্যান্য দেশে, সভ্য দেশ, একটু কম সভ্য দেশ এবং ইভেনকি অসভ্য দেশে পর্যন্ত নির্বাচন চালনা করে নির্বাচন পরিষদ, নির্বাচন কমিশন যেই সময় নির্বাচন মানে চালাবে, যে সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, ওই সময় নির্বাচন কমিশনকে যথেষ্ট পরিমাণ নির্বাহী শক্তি দিতে হবে। যদি দেওয়া হয়, সেই দেওয়াটা মুখে মুখে না, সেটা যদি প্রকৃতপক্ষেই দেওয়া হয়, তাইলে এখানে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং সেই নির্বাচনকালীন সময়ে আমি মনে করি একটা নির্বাচন কমিশনই যথেষ্ট, যদি ওরা রিয়েলি পাওয়ারফুল হয় এবং পাওয়ার যদি দেয় এবং পাওয়ার যদি ওরা প্রয়োগ করতে শিখে থাকে এবং ওদেরকে সব ধরনের পলিটিশিয়ান irrespective of whether they are from the মানে গভর্নমেন্ট পার্টি আর অপোজিশন পার্টি, ওরা যদি আস্থা রাখে এবং সহযোগিতা করে, তাইলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব এবং আমরা সেই দিনের আশায় রইব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব এম এ সবুরকে তার বক্তব্যের জন্য। আমরা এই পর্যায়ে আজকের আমাদের প্রধান অতিথি, যিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, যিনি সংবিধান নিয়ে কথা বলেন, যিনি নির্বাচন নিয়ে কথা বলেন, যিনি নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলে আসছেন, আমাদের সেই প্রধান অতিথি ডক্টর আকবর আলী খানকে অনুরোধ করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ডক্টর আকবর আলী খান। ধন্যবাদ। ইউসিবি পার্লামেন্টের মাননীয় স্পিকার, উপস্থিত বিশেষ অতিথি এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত থাকার সুযোগ দেওয়ার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। কারণ দুই পক্ষই খুব সুন্দর আলোচনা করেছেন এবং অনেক বক্তব্য তুলে ধরেছেন। এই আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে এবং এ ধরনের বিতর্ক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারবো।
সুতরাং এ ধরনের আরও বিতর্ক অনুষ্ঠিত হওয়া উচিত। আসলে বলা হচ্ছে যে এটা অসাংবিধানিক, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে, যে দল সে দল এখন ক্ষমতায় আছে, তারাই কিন্তু এটা বলেছে, তখন কিন্তু এটা অসাংবিধানিক ছিল না। আর যে দল এটাকে অসাংবিধানিক বলেছে এবং এখন চাচ্ছে, তারাও কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে। সুতরাং এখানে সংবিধানের যে দিকটা, এটা ভিন্নভাবে দেখার প্রয়োজন রয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে অনির্বাচিত সরকার বাংলাদেশে থাকতে পারে না, কিন্তু আবার যেসব তত্ত্বাবধায়ক সরকার এসেছে সেগুলোর বৈধতা অস্বীকার করেনি, এবং আরও বলেছে যে পার্লামেন্ট চাইলে আরও 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে। আর যদি আমরা ধরে নেই যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছেন, বলেছেন যে অনির্বাচিত লোকদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার করা যায় না, সেটা একটা যুক্তিপূর্ণ মন্তব্য। কিন্তু ইচ্ছা করলে পরে আপনি তো নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারও করতে পারেন। নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার মানে হলো এই যে আপনি বলবেন যে সরকার ক্ষমতায় থাকবে তার টার্ম শেষ হয়ে গেলে 3 মাস একটা সরকার দেশ শাসন করবে, এবং সেই সরকারের 5 জন প্রার্থী বিরোধী দল কর্তৃক মনোনীত 10 জন প্রার্থী থেকে নির্বাচিত হবে, সরকার কর্তৃক মনোনীত 10 জন প্রার্থী হতে 5 জন প্রার্থী পার্লামেন্ট নির্বাচন করবে, তাইলে এটা নির্বাচন হয়ে গেল। সুতরাং এটা এমন কোনো অসম্ভব ব্যাপার না যে নির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার করা সম্ভব না। তো আমি মনে করি যে যারা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তারা এই বিষয়টি নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করবেন, এবং এটা সম্বন্ধে আরও পড়াশোনা করলে পরে এটা আরও অনেক স্পষ্ট হবে। আমরা সব কিছু রাজনৈতিক দলের উপর ছেড়ে দিয়েছি। এটা এই অবস্থাতে গণতন্ত্র কাজ করতে পারে না। আমি অনেক দিন ধরে বলে আসছি যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে কি লাগবে না, সেটা রাজনৈতিক দলগুলি কেন সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেন, অর্থাৎ গণভোট করেন। গণভোটে যদি জনগণ বলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই, কোনো দরকার নাই তত্ত্বাবধায়ক সরকার, আর জনগণ যদি বলে সেটা করতে হবে, সেটা করতে হবে। সুতরাং আমাদের প্রথম দরকার রাজনৈতিক দলগুলির সংস্কৃতির পরিবর্তন, এবং দ্বিতীয় প্রয়োজন আমি মনে করি আমাদের দেশে যেখানেই বিতর্কিত সমস্যা দেখাতে গণভোটের মাধ্যমে দেশের জনগণ এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে কী করতে হবে। এই বক্তব্য দিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর আকবর আলী খানকে। আমরা আজকের এই উদ্বোধনী প্রতিযোগিতার ফলাফলের দিকে যাচ্ছি। আমাদের আজকের যে প্রস্তাবটি ছিল সে প্রস্তাবটি হচ্ছে গিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নয়, বর্তমান সরকারই যথেষ্ট। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমরা ফলাফল পেয়ে গিয়েছি। ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার ফলাফল। নির্বাচনকালীন সরকার কি হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকার যথেষ্ট কিনা, এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণের জন্য বলতে হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিজয়ী হয়েছে, এবং এই কারণে আমরা বলতে চাচ্ছি না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। বিজয়ী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে অভিনন্দন জানাই। আরও বেশি অভিনন্দন জানাই জগন্নাথ ইউনিভার্সিটির বক্তাদের, যারা অত্যন্ত চমৎকারভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন, মক পার্লামেন্ট দেখলেন, আপনাদের সবাইকে
আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো ছায়া সংসদ এখানেই শেষ করছি।